বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লেখা বিখ্যাত লিটল হাউস সিরিজের প্রথম বই ফার্মার বয়। অত্যন্ত প্রাণবন্ত একটি শীতপ্রধান দেশের গৃহস্থ গ্রামীণ জীবনের গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে পড়ছি বইটির সপ্তম ও শেষ পর্ব। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ক্ষুধার্ত গরু, ঘোড়া, ভেড়া, শুয়োর, মুরগি সবাইকে খাওয়াচ্ছে আর বলতে ইচ্ছে করছে, আমার উপর নির্ভর করতে পারো তোমরা। আমি বড় হয়ে উঠছি, কোনোদিন কোনো কষ্ট হবে না তোমাদের। বড়দিনের ছুটিতে বাড়ি ফিরে এলো রয়্যাল ইলিজা জেন আর অ্যালিস। এসে কাজে লেগে গেল সবাই, কারণ এবারের ক্রিসমাসে আঙ্কেল অ্যান্ড্রু, আন্টি ডেলিয়া, আঙ্কেল ওয়েসলি, আন্ট ডিলি তাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বেড়াতে আসছে। দুপুরের ডিনারে সারা বছরের সেরা খাবারের বন্দোবস্ত হবে। মেয়েরা বাড়ি ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে। মা হরেক পদের রান্না নিয়ে ব্যস্ত। রয়্যাল গেছে বাবার সঙ্গে মাড়াইয়ের কাজে। আলমানজোকে রেখে দিয়েছে মায়ের ফাইফরমাস খাটবার জন্যে। স্টিলের চামচ, কাঁটা, ছুরি ঘষে মেঝে পরিষ্কার করা, রূপোর প্লেট, তস্তরি ডিশ পালিশ করে চকচকে করা, এসবের ভার পড়েছে ওর ওপর। একটা অ্যাফ্রন গায়ে চড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছে ও। কাল সকালে ঘুম থেকে উঠেই মোজার ভেতর পাওয়া যাবে বড়দিনের উপহার। ভালো হয়ে চললে ভালো উপহার পাওয়া যাবে, নইলে নাকি মোজার ভেতরে থাকে ছোট্ট একটা কাঠের টুকরো। রান্নাঘর থেকে এতই সুগন্ধ আসছে যে পানি এসে যাচ্ছে জিভে। পাউরুটি সেকে বের করে রাখা হয়েছে ঠান্ডা হওয়ার জন্যে। সেই মনোহর গন্ধের সঙ্গে মিশেছে কেক, বিস্কিট আর হরেক জাতের পিঠে পুলির সুগন্ধ। আস্ত একটা রাজহাঁসের ভেতর বাইরে পুরো করে মশলা মাখাচ্ছে মা। সম্ভবত রোস্ট করা হবে ওটাকে। এক মনে কাজ করে চলেছে আলমানজ। তারই ফাঁকে ফাঁকে ছুটতে হচ্ছে চিলেকোঠা থেকে তেজপাতা বা গরম মশলা নিয়ে আসবার জন্য। পর মুহূর্তে হয়তো ছুটতে হলো তলকুঠুরি থেকে আপেল আনতে, তারপর আবার ছোট চিলেকোঠায় পেঁয়াজ আনতে। এরপরে আবার ঠান্ডার মধ্যে বেরিয়ে এক দৌড়ে পানি আনতে হবে পাম্প থেকে বালতি ভরে। সব কাজ সেরে উঠে দাঁড়িয়েছে। এমনই সময় আদুরি গলায় মা বলল, বাবা আলমানজো, স্টোভটা একটু পালিশ করে দাও তো। ঘর বাড়ি ঝকঝকে তকতকে, সবাই ক্লান্ত, ঘুমে ভেঙে আসছে চোখ। রাতের খাওয়া শেষ হয়ে যেতেই মশলা মাখানো রাজহাঁস আর ছোট্ট একটা শুয়োর রাতভর ধীরে ধীরে রোস্ট হওয়ার জন্য ঢুকিয়ে দেওয়া হলো হিটারের সঙ্গে চুলোয়। ঘড়িতে চাবি দিল বাবা হাই তুলে। আলমানজো আর রয়্যাল দুটো পরিষ্কার মোজা ঝুলিয়ে রাখলো একটা চেয়ারের পিঠে, আর একটা চেয়ারের পিঠে ওদের মোজা ঝুলিয়ে রাখলো অ্যালিস আর ইলিজা জেন। তারপর মোম হাতে সিঁড়ি বেয়ে চলে গেল সবাই যে যার বিছানায়। খুব ভোরে অন্ধকার থাকতে ঘুম ভেঙে গেল আলমানজোর। ভিতরে কেমন যেন একটা উত্তেজনা। হঠাৎ মনে পড়ল, আরে আজ তো ক্রিসমাসের সকাল। ল্যাপ সরিয়ে লাফিয়ে পড়ল ও জ্যান্ত কিছুর ওপর। কোঁকিয়ে উঠল রয়্যাল। রয়্যাল যে পাশে আছে ভুলেই গিয়েছিল ও। ওর ওপর দিয়ে আশ্রে পাশ্রে নেমে গেল আলমানজ। গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, ক্রিসমাস ক্রিসমাস, মেরি ক্রিসমাস। নাইট শার্টের ওপর ফ্যান পরে নিল ও। রয়্যালও খাট থেকে লাফিয়ে নেমে একটা মোম জ্বালালো। এক থাবা দিয়ে ওটা ছিনিয়ে নিয়ে ছুটল আলমানজ সিঁড়ির দিকে। আরে কি করো, আমার প্যান্ট গেল কই? আলমানজ ততক্ষণে নেমে গেছে অর্ধেক সিঁড়ি। অ্যালিস আর ইলিজা যেন ছুটে বেরিয়ে এসেছে ওদের ঘর থেকে, কিন্তু আলমানজোর সঙ্গে দৌড়ে পারল না। দূর থেকে দেখা গেল মোটাসোটা হয়ে ঝুলছে ওর মোজাটা। একটা মোমদানিতে মোমটা দাঁড় করিয়েই তুলে নিল ও মোজা। প্রথমে বেরুলো চমৎকার একটা কান ঢাকা টুপি, মেশিনে সেলাই করা দারুণ একখানা টুপি। চিবুকের নিচ থেকে বোতাম খুলে কানের ঢাকনাটা মাথার উপর তুলে রাখা যায় বোতামেটে। মনের আনন্দে চিৎকার ছাড়লো আলমানজো। এত সুন্দর টুপি পাবে স্বপ্ন ভাবতে পারেনি ও। উল্টে পাল্টে ভেতরটা দেখলো, বাইরে এটা দেখলো, মসলিন নালিংয়ে আঙ্গুল বুলিয়ে দেখলো, তারপর মাথায় পড়লো ওটা। একটু বড় হলো মাথায়, ভালোই হলো, ও তো বাড়ছে, অনেকদিন পরা যাবে এই টুপি।
ইলাইজা জেন আর অ্যালিসও নিজ নিজ মোজার ভেতর হাত পুরে চিহি চিহি ডাকছে। রয়্যাল পেয়েছে একটা সিল্কের মাফলার, দাঁত বেরিয়ে পড়েছে খুশিতে। মোজার ভেতর আবার হাত ঢুকালো আলমাঞ্জো, বেরিয়ে এলো দামি একটা হোরহাউল্ড ক্যান্ডি। একটা কাঠির শেষ প্রান্তে কামড় দিলেও বাইরেটা নরম, কিন্তু ভেতরে শক্ত, অনেকক্ষণ ধরে মজা করে খাওয়া যাবে। এরপর বেরোলো এক জোড়া নতুন দাস্তানা, তারপর একটা কমলা, তারপর এক প্যাকেট শুকনো ডুমুর। আরে বাপ, এত উপহার! ওর মনে হলো কেউ কোনোদিন এত ভালো ভালো উপহার পায়নি ক্রিসমাসে। যা পেয়েছে এই শেষ মনে করছিল। কিন্তু মোজার গোড়ালির কাছে আরো কি যেন একটা ছোট পাতলা শক্ত মতো কি যেন, কি হতে পারে ভাবতে ভাবতে বের করে আনলো ও জিনিসটা। আর এই সর্বনাশ, জ্যাকনাইফ! 4 ব্লেডের একটা জ্যাকনাইফ! চেঁচিয়ে বাড়ি মাথায় করে ফেললো আলমাঞ্জো। সব কটা ফলা খুলে দেখলো ঝকঝকে ধার। উফ, এত আনন্দ রাখবে কোথায়ও। দেখো অ্যালিস, রয়্যাল দেখো, দেখো দেখো আমার জ্যাকনাইফ! বাবার গলা ভেসে এলো উপর থেকে। তার আগে ঘড়িটা দেখো। থমকে পরস্পরের দিকে তাকালো ওরা। রয়্যাল মোমবাতিটা তুলে ধরতে সবাই তাকালো ঘড়ির দিকে। 3:30 বাজে। ইলাইজা জেন পর্যন্ত হতভম্ব হয়ে গেল। কি বলবে বুঝে পেল না। 1.5 ঘন্টা আগেই হইচই করে ঘুম ভাঙিয়ে দিয়েছে ওরা বাবা মার। কয়টা বাজে জানতে চাইলো বাবা। আলমাঞ্জো তাকালো রয়্যালের দিকে, রয়্যাল তাকালো ইলাইজা জেনের দিকে। ইলাইজা জেন যেন ঢোক গিলে মুখ খুলতে গেল, কিন্তু তার আগে অ্যালিস বলল, মেরি ক্রিসমাস বাবা, মেরি ক্রিসমাস মা। এখন এখন 4:30 বাকি বাবা। ঘড়িটা বলে চলেছে টিকটক টিকটক টিক। বাবার চাপা হাসি শোনা গেল। হিটারের তাপ বাড়িয়ে দিল রয়্যাল, ড্যাম্পার খুলে। ইলাইজা জেন রান্নাঘরের চুলো ধরিয়ে কেতলি চড়িয়ে দিল। গরম হয়ে উঠল বাড়িটা। নেমে এলো বাবা মা। পুরো 1 ঘন্টা বাড়তি সময় পাওয়া গেছে উপহারগুলো উপভোগ করবার জন্যে। অ্যালিস পেয়েছে একটা সোনার লকেট, ইলাইজা জেন পেয়েছে গার্নেটের এক জোড়া কানের দুল। মার হাতে বোনা নতুন লেস কলার আর কালো লেস লাগানো দস্তানাও পেয়েছে ওরা দুজন। রয়্যাল সিল্কের মাফলার ছাড়াও পেয়েছে সুন্দর একটা চামড়ার মানিব্যাগ। কিন্তু আলমাঞ্জোর ধারণা সবার সেরা উপহার পেয়েছে ওই এমন ক্রিসমাস আর হয় না। একটু পরেই ব্যস্ত সমস্ত হয়ে উঠল মা। তাড়া দিতে শুরু করলো সবাইকে। গোলাবাড়ির কাজ সারতে হবে, দুধ জাল দিতে হবে, নাস্তা সেরেই তরি তরকারি করতে হবে। পুরো বাড়িটা ধোপ দুরস্ত করে মেহমান পৌঁছানোর আগেই জামা কাপড় পরে তৈরি হয়ে নিতে হবে। সূর্য উঠে পড়ল। চরকির মতো ঘুরছে মা সবখানে, কথা বলছে অনর্গল। আলমাঞ্জো, কান দুটো ধুয়ে ফেলো। আহা রয়্যাল, পায়ে পায়ে ঘুরো না তো। ইলাইজা জেন, খেয়াল রাখো, আলুগুলো কুটছো না তুমি, কাটছো। আর আলুর চোখ বেরিয়ে থাকছে কেন? দেখতে পেলে তো লাফিয়ে চলে যাবে পেয়ালা থেকে। আর অ্যালিস, বাসনগুলো গুনে ফেলো, তার সঙ্গে মিলিয়ে ছুরি কাঁটা চামচ আলাদা করে রাখো। ভালো টেবিল ক্লথগুলো নিচের শেলফে। আয় হায়, ঘড়ি দেখো। স্লেবেলের আওয়াজ কানে আসতেই দড়াম করে চুলোর দরজা বন্ধ করে ছুটল মা অ্যাফরন ছেড়ে ব্রুসটা পরে আসবার জন্য। অ্যালিস দৌড়ালো নিচের দিকে, ইলাইজা জেন ছুটল উপর দিকে। দুজনেই আলমাঞ্জোকে কলার সোজা করতে বলল। ওদিকে মাকে ডাকছে বাবা গলা বন্ধটা লাগিয়ে দেওয়ার জন্য। এমনই সময় আঙ্কেল ওয়েসলির স্লেটা থেমে দাঁড়ালো। ঝাঁকি খেয়ে অনেকগুলো ঘন্টা বেজে উঠল একসঙ্গে। দৌড়ে বেরিয়ে এলো আলমাঞ্জো। ওর পেছন পেছন এমন ভঙ্গিতে ধীরে সুস্থে বেরোলো বাবা মা যেন তাড়াহুড়ো কাকে বলে জানেই না। ফ্র্যাঙ্ক, ফ্রেড, আবনার আর ম্যারি নেমে এলো স্লে থেকে। আন্ট লিডি নামবার আগে বাচ্চাটাকে মার কোলে দিচ্ছে। এমন সময় পৌঁছে গেল আঙ্কল অ্যান্ড্রুর স্লে। আঙিনা ভর্তি হয়ে গেল ছেলেতে, আর বাড়ি ভর্তি হয়ে গেল হুফ স্কার্টে। আঙ্কল দুজন মাটিতে পা ঠুকে তুষার ছড়ালো বোর্ড থেকে, তারপর মাফলার খুলল। রয়্যাল আর চাচাতো ভাই জেমস বাগি হাউসে নিয়ে গেল স্লে দুটোকে। ঘোড়া খুলে স্টলে ঢোকালো, ঘষে দিল ওদের তুষারে হিম লাগা পাগুলো। নতুন টুপি মাথায় দিয়ে চাচাতো ভাইদের নিজের জ্যাকনাইফ দেখালো আলমাঞ্জো। ফ্র্যাঙ্কের টুপিটা পরানো হয়ে গেছে এতদিনে। ওর অবশ্য জ্যাকনাইফ আছে একটা, কিন্তু ওটার ফলা মাত্র 3টে।
সবাইকে নিয়ে গিয়ে স্টার আর ব্রাইটকে দেখালো, নিজের ছোট্ট ব্লব স্লেটটাও দেখালো। লুসির পেছন দিকটা গমের শীষ দিয়ে চুলকানোর অনুমতি দিল। তারপর বলল, যদি চুপ করে থাকো তাহলে স্টারলাইটকেও দেখাতে যাবে। সবাই মিলে গেল ঘোড়ার স্টলে। এগিয়ে আসছিল স্টারলাইট, কিন্তু বারের ফাঁক দিয়ে হাত গলিয়ে ফ্র্যাঙ্ক ওকে ধরতে যেতেই চট করে সরে গেল। ওকে ধরতে গেলে কেন? বিরক্ত হলো আলমাঞ্জ। বাজি ধরে বলতে পারি ভেতরে গিয়ে ওর পিঠে ওঠার সাহস তোমার নেই, চ্যালেঞ্জ করলো ফ্র্যাঙ্ক। সাহস আছে, কিন্তু বোকার মতো কাজ আমি করতে যাব কেন? নষ্ট হয়ে যাবে চমৎকার কোলটা। নষ্ট হবে কিরকম? বিদ্রুপ করলো ফ্র্যাঙ্ক। আসলে বলো, ভয় পাচ্ছ তুমি? অতটুকু একটা ঘোড়ার বাচ্চাকে ভয় পাচ্ছ তুমি? ভয় কেন পাবো? বাবার বারণ আছে। বারণ থাকলেও আমার ইচ্ছে করলে আমি কাজটা করতাম, লুকিয়ে হলেও। এর প্রত্যুত্তরে কোনো কথা বলল না আলমাঞ্জ। এবার ফ্র্যাঙ্ক বেড়া বেয়ে উপরে উঠতে শুরু করলো। ওপরে গিয়ে ঘোড়ায় চড়বে। নামো ওখান থেকে, বলে ফ্র্যাঙ্কের পা চেপে ধরলো আলমাঞ্জ। ভয় পাবে কোলটা। ভয় দেখাতেই তো যাচ্ছি। পা ঝাড়া দিল ফ্র্যাঙ্ক। স্টলময় দৌড়ে বেড়াচ্ছে স্টারলাইট। রয়্যালকে ডাকবার জন্য চেঁচাতে গিয়েও মুখ বন্ধ করে ফেলল ও, কারণ এখন চিৎকার দিলে আরো ভয় পেয়ে যাবে স্টারলাইট। দাঁতে দাঁত চেপে গায়ের জোরে টান মারল আলমাঞ্জ। হড়হড় করে নেমে এলো ফ্র্যাঙ্ক। চমকে উঠে লাফ দিল সব কটা ঘোড়া। স্টারলাইট পেছাতে গিয়ে ধাক্কা খেল খাবারের গামলায়। চাপকে পিঠের ছাল তুলে নেব বেটা, বলল ফ্র্যাঙ্ক উঠে দাঁড়িয়ে। চেষ্টা করে দেখো না কেন, জবাব দিল আলমাঞ্জ। গোলমাল শুনে দক্ষিণ গোলাঘর থেকে দৌড়ে এলো রয়্যাল। আলমাঞ্জ আর ফ্র্যাঙ্কের কাঁধ ধরে ঠেলে বের করে দিল গোলাবাড়ি থেকে। ফ্রেড, এবনার আর জন চুপচাপ অনুসরণ করলো ওদের। আবার যদি কোল্টগুলোর কাছে তোমাদের দেখি, চোখ মুখ পাকিয়ে বলল রয়্যাল। বাবাকে আর আঙ্কেল ওয়েসলিকে বলবো আমি। পিঠের চামড়া তুলে নেবে, সাবধান। প্রচণ্ড জোরে ঝাঁকালো ও দুজনকেই। তারপর ঠুকে দিল দুটো মাথা। অনেকগুলো তারা দেখতে পেল আলমাঞ্জ। ফ্র্যাঙ্কের অবস্থাও অথৈবচ। ক্রিসমাসের দিনে মারপিট, লজ্জা করে না তোমাদের? আমি তো ওকে শুধু বারণ করছিলাম যেন স্টারলাইটকে ভয় না দেখায়। শাট আপ, ধমক দিল রয়্যাল। এখন একটু ভদ্র হয়ে চলো, নইলে কপালে দুঃখ আছে। যাও, হাত ধুয়ে নাও সবাই, ডিনারের সময় হয়ে গেছে। হাত ধুয়ে নিল সবাই রান্নাঘরে গিয়ে। মা, আন্টি আর চাচাতো বোনেরা টেবিল সাজাচ্ছে। নানা রকম খাবারে বোঝাই হয়ে গেছে টেবিল। নিজস্ব আলাদা আলাদা সুগন্ধ ছাড়ছে এক একটা ডিশ। মাথা নিচু করে চোখ বন্ধ করলো আলমাঞ্জ। বাবা প্রার্থনা করছে। ক্রিসমাস ডে বলে প্রার্থনাটাও দীর্ঘ, কিন্তু শেষ পর্যন্ত থামতেই হলো বাবাকে। চোখ মেলে টেবিলের এদিক থেকে ওদিক পর্যন্ত দেখলো আলমাঞ্জ। আর এই সর্বনাশ! মুখে আপেল নিয়ে বসে আছে রোস্ট করা ছোট্ট শুয়োরটা মস্ত নীল প্লেটের ওপর। রাজহাঁসের রোস্টও লোভনীয় ভঙ্গিতে বসে আছে একটা ডিশে। ছুরিটা ধার করে নিচ্ছে বাবা পাথরে ঘেঁষে। ক্র্যানবেরি জেলি আর ম্যাশ পটেটোর পাহাড়ের গা থেকে গলতে গলতে নামা মাখনের দিকে চাইল আলমাঞ্জ। শালগমের ভর্তার পাহাড়টার দিকে তাকালো। তারপর দেখলো ভাজা গাজরগুলোর দিকে। ঢোক গিলে মনস্থির করলো আর কোনোদিন তাকাবে না। কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা আপেল আর গাজরের হালুয়ার দিকে না তাকিয়ে পারল না। তাছাড়া হাতের কাছে রয়েছে নানান জাতের পিঠে, না তাকিয়ে পারাও তো যাচ্ছে না। বড়দের দেওয়া হবে সবার আগে। ছোট হয়ে আসছে রাজহাঁস আর শুয়োরের রোস্ট। গ্যাচ গ্যাচ কাটছে আর মেহমানদের প্লেটে তুলে দিচ্ছে বাবা সব। আলু ভর্তা আর ক্র্যানবেরি জেলির পাহাড় ছোট হয়ে যাচ্ছে বিপজ্জনক হারে। ছোট বলে অপেক্ষা করতে হলো আলমাঞ্জকে। সবার শেষে ওর প্লেটে দেওয়া হলো খাবার। তবে তৃপ্তির সঙ্গে খেলো। ফ্রুট কেকের দ্বিতীয় টুকরোটা আলগোছে পকেটে ফেলে বাইরে চলে গেল খেলতে। তুষার দুর্গ খেলা হবে এবার। রয়্যাল আর জেমস দল গড়েছে। ফ্র্যাঙ্ক গেল রয়্যালের দলে, আলমাঞ্জকে নিল জেমস। তুষারের বল বানিয়ে ওটাকে গভীর তুষারের উপর গড়িয়ে গড়িয়ে মস্ত কয়েকটা বল তৈরি করলো দুই পক্ষ মিলে। তারপর সেগুলোকে একটা দেয়ালের সঙ্গে সেটে আরও তুষার দিয়ে ফাঁক ফকর ঠেসে বন্ধ করে দুর্গ বানিয়ে ফেললো ওরা। তারপর এক এক দল কয়েক ডজন করে তুষারের শক্ত গোলা তৈরি করে ফেললো। তুষারের ওপর নিঃশ্বাস ফেলে দুই হাতে চাপ দিলে তৈরি হয়ে যাচ্ছে গোলা। যুদ্ধ শুরু হবে একটু পরেই।
একটা ছুরি আকাশে ছুঁড়ে দিল রয়্যাল। ওটা নেমে আসতেই ধরল খপ করে। রয়্যাল যেখানটায় ধরে আছে তার উপরের অংশে ছুরিটা ধরল জেমস। তারপর ছুরিটা ছেড়ে দিয়ে রয়্যাল আবার ধরল জেমস যেখানটা ধরে আছে তার উপরের অংশ। এইভাবে ছুরিটার শেষ মাথা পর্যন্ত চলল। দেখা গেল জেমস ধরেছে ছুরির সর্বশেষ অংশ, কাজেই দুর্গটা জেমসের দলে। শুরু হলো তুমুল যুদ্ধ। সাঁই সাঁই ছুটছে গোলা। গোলার আঘাত থেকে বাঁচবার জন্য কখনো একপাশে সরছে, কখনো নিচু হচ্ছে আলমাঞ্জো। হাঁক ছাড়ছে কোমাঞ্চিদের মতো, ছুটছে গোলা। দেয়ালের উপর দিয়ে দলবল নিয়ে আক্রমণ করে বসল রয়্যাল। এক লাফে উঠে দাঁড়িয়ে ফ্রাঙ্ককে টেনে নামালো আলমাঞ্জো নিচে। গড়াগড়ি করতে করতে গভীর তুষারের মধ্যে চলে এলো ওরা। দুই হাত চালাচ্ছে দুজন দুজনের বিরুদ্ধে গায়ের জোরে। নাকে মুখে তুষার ঢুকে গেল আলমাঞ্জোর, তবুও ছাড়ছে না ফ্র্যাঙ্ককে। ফ্র্যাঙ্ক ওকে ফেলে দিল নিচে, কিন্তু কিলবিল করে ওর নিচ থেকে বেরিয়ে গেল আলমাঞ্জো। উঠে বসতে গিয়ে ফ্র্যাঙ্কের মাথা ঠুকে গেল আলমাঞ্জোর নাকে। রক্ত পড়ছে, কিন্তু পরোয়া না করে ল্যাং মেরে ফেলে দিল ফ্র্যাঙ্ককে। তারপর ওর ওপর চড়ে বসে বৃষ্টির মতো খুশি চালালো, চিৎকার করে বলছে, হার মানো, হার মানো। আলমাঞ্জোর নিচ থেকে বেরোবার চেষ্টা করছে ফ্র্যাঙ্ক, ফেলে দেওয়ার চেষ্টা করছে ওকে, কিন্তু পাথরের মতো জমে বসে থাকলো আলমাঞ্জো ওর বুকের ওপর। মুখটা ঠেসে দাবিয়ে দিচ্ছে তুষারের গভীরে। বিপদ বুঝে হার মানল ফ্র্যাঙ্ক, চিচি করে বলল, মানছি মানছি, ছাড়ো। মা এসে দাঁড়ালো দরজায়, চেঁচিয়ে বলল, যথেষ্ট খেলা হয়েছে, এবার ঘরে চলো, এসো তোমরা সবাই। ঘরে এসে আপেল খেলো ওরা, গ্লাসে ঢেলে নিল সাইডার। কিছুক্ষণের মধ্যে মহিলারা ফিরে যাওয়ার জন্য তৈরি হলো। বড় ছেলে মেয়েদের তারা লাগালো, শাল দিয়ে জড়িয়ে নিল কচি বাচ্চাদের, যে যার স্লেতে উঠে কোলে টেনে নিল লেফট রোব। সবার কণ্ঠে তখন গুড বাই গুড বাই। টুংটাং ঘণ্টা ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল দূরে, ফুরিয়ে গেল ক্রিসমাস। জানুয়ারির প্রথম 2 সপ্তাহ গেল জঙ্গল থেকে কাঠ কেটে আনতে। শীতকালীন স্কুলে ক্লাস আরম্ভ হয়ে গেছে, কিন্তু আলমাঞ্জোকে যেতে হলো না। বাবা যেমন দুজন সহকারী সঙ্গে করে বড় বড় গাছের কাণ্ড বব স্লেটে তুলে নিয়ে আসছে, আলমাঞ্জো তেমনি ওর 2 সহকারী পিয়েক আর লুইকে নিয়ে গাছের অপেক্ষাকৃত হালকা অংশ ওর ছোট্ট বব স্লেটে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসছে। প্রথম স্টার আর ব্রাইটকে বাগে আনতে কষ্ট হলো। গত শীতের শিক্ষা ওরা প্রায় ভুলেই গেছে। তাছাড়া গোটা গ্রীষ্মকাল মাঠে ময়দানে চড়ে ইচ্ছে মতো ঘাস পাতা খেয়ে আরাম করে শুয়ে বসে থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে ওদের। এখন কাজ পছন্দ হচ্ছে না। খুবই ধৈর্যের পরিচয় দিয়ে ধীরে ধীরে ওদের আবার নিজের বশে নিয়ে এলো আলমাঞ্জো। কখনো ফুসলিয়ে, কখনো গাজর খুশ দিয়ে, আবার কখনো ওদের কানের পাশে চাবুক ফুটিয়ে। 15 ফুট লম্বা করে কাটা হয়েছে বিশাল লম্বা গাছগুলো কদিন আগেই। এখন অর্ধেক ঢাকা পড়েছে তুষারে। কোনো কোনো কাণ্ডের বেশ 2 ফুটের কম নয়। শক্ত লাঠি দিয়ে চার দিয়ে ওগুলোকে গড়িয়ে নিয়ে তুলতে হচ্ছে ববস্লেডে। ছোটখাটো 2-1টা দুর্ঘটনা যে ঘটল না তা নয়। 2বার গর্তে পড়ল স্টার আর ব্রাইট, ববস্লেড সহ। একবার ব্যথা পেল আলমাঞ্জো গাছের কাণ্ডের বাড়ি খেয়ে। বাবা বলল, এভাবেই শিখতে হয় বাপ, তারপর সাবধানে চলতে হয়। বছরের চাহিদা মতো কাঠ সংগ্রহ হয়ে গেল। মা বলল, এবার আলমাঞ্জোর স্কুলে যাওয়া উচিত, আর দেরি করলে এবছর আর কিছু শেখা হবে না। আলমাঞ্জো বোঝালো, এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে, গম জব জই মাড়াই করা, তারপর আবার নতুন বাছুর দুটোকে ট্রেনিং দেওয়া, কত কাজ। তাছাড়া বলল, স্কুলে যাব আমি কি করতে, পড়তেও পারি, বানান করে লিখতেও পারি। আমি তো আর স্কুল টিচার বা স্টোর কিপার হতে চাই না। পড়তে পারো, লিখতে পারো, বানান জানো, শান্ত গলায় বলল বাবা। কিন্তু অঙ্ক পারো? পারি, জবাব দিল আলমাঞ্জো। অঙ্কও পারি কিছু কিছু। ভালো একজন কৃষককে অনেক হিসাব জানতে হয়, কিছু কিছুতে কাজ হবে না বাপ, ভালো অঙ্ক শিখতে হবে। কিছু বলল না আলমাঞ্জো। সকালে উঠে টিফিন বাটি নিয়ে রওনা হয়ে গেল স্কুলের পথে। এবছর কিছুটা পেছনে সিট ফেলেও বই আর স্লেট রাখবার সুবিধে হলো ডেস্কে। মন দিয়ে অঙ্ক শিখল আলমাঞ্জো, কারণ অঙ্ক শিখে নিতে পারলে
আর স্কুলে যেতে হবে না ওকে। বাবা বলল, এবার খড় অনেক বেশি হয়ে গেছে, ভাবছি কিছু বেচে দিয়ে আসবো শহরে গিয়ে। পরদিন মিস্টার উড এলো খড় বেল করবার যন্ত্রপাতি নিয়ে। কাজটা শিখবে বলে স্কুলে না গিয়ে ঘরেই থেকে গেল আলমাঞ্জ। সকাল থেকে রাত পর্যন্ত চলল খড় বেল করবার কাজ। প্রতিটা বেলের ওজন হলো 250 পাউন্ড। রাতে খেতে বসে বিড়বিড় করে আনমনে হিসাব করছে আলমাঞ্জ। এক গাড়িতে 30 বেল, প্রতি বেল $2 করে হলে প্রতি গাড়িতে আসবে 60। আয় হায় ঈশ্বর! শোনো, কি বলে ছোকরা? চোখ বড় বড় করে বাবার দিকে চাইল মা। হাসলো বাবা। মনে হচ্ছে মন দিয়ে অঙ্ক শিখছ বাপ, ভালো। তো কাল চলো না, তুমি বিক্রি করো প্রথম 30 বেল, আমি দেখব। যাবে নাকি স্কুল? যাবো বাবা, প্রায় চেঁচিয়ে উঠল আলমাঞ্জ। পরদিন স্কুলে না গিয়ে খড়ের বেলগুলোর উপর উঠে শুয়ে পড়ল উপর হয়ে। নিচে বাবার হেড আর ঘোড়া দুটোর মোটাসোটা পশ্চাৎদেশ দেখা যাচ্ছে। ওর মনে হচ্ছে যেন গাছে উঠেছে ও। ঝাঁকিতে সামান্য ঝুলছে বেলগুলো। চাকা থেকে ক্যাচকোচ শব্দ আসছে। নীল আকাশ, মাঠঘাট তুষারে ছাওয়া, রোদ লেগে ঝকঝক করছে। ট্রাউট রিভারের ব্রিজের কাছে রাস্তার পাশে আলমাঞ্জুর চোখে পড়ল কালো মতো ছোট্ট কি যেন পড়ে আছে। কাছে গিয়ে ঝুঁকে মনে হলো ওটা একটা পকেট বুক। গাড়ি থামাতে বলল ও বাবাকে। নেমে গিয়ে তুলে নিল জিনিসটা। মোটাসোটা একটা মানি ব্যাগ। আবার আলমাঞ্জু উপরে উঠে যেতেই চলতে শুরু করলো ঘোড়াগুলো। মানি ব্যাগটা খুলেও দেখলো অনেকগুলো বড় অঙ্কের নোট ঠাসা রয়েছে ওতে, কিন্তু কোথাও কিছু লেখা নেই যা দেখে চেনা যাবে মালিককে। হাত বাড়িয়ে বাবাকে দিল আলমাঞ্জুর ব্যাগটা। ওর হাতে ঘোড়ার রাশ ধরিয়ে দিয়ে মানি ব্যাগ খুলল বাবা। মোট আছে $1500, বলল বাবা। কার হতে পারে? ব্যাংকে ভয় পায় লোকটা, নইলে এত টাকা সঙ্গে নিয়ে ঘুরতো না। নোটগুলোর ভাঁজ দেখে বোঝা যায় বেশ অনেক দিন ধরেই আছে ওগুলো ওই মানিব্যাগের ভেতর। একসঙ্গে ভাঁজ করা এত বড় অঙ্কের নোট দেখে মনে হয় টাকাগুলো একসঙ্গে পেয়েছে লোকটা। সন্দেহপ্রবণ কোনো লোক দামি কিছু বিক্রি করেছে। কে হতে পারে লোকটা? কথাগুলো আপন মনেই বলল বাবা। তারপর সিদ্ধান্ত পৌঁছল থমসন। খুব সম্ভব ওই কয়েক মাস আগে জমি বেচেছে লোকটা। ব্যাংককে বিশ্বাস করে না, খুবই সন্দেহপ্রবণ মানুষ, তেমনি অসম্ভব কৃপণ, ছোট মনের লোক। থমসন না হয়ে যায় না। মানিব্যাগটা পকেটে রেখে আলমাঞ্জোর হাত থেকে রাশ নিল বাবা। মনে হয় শহরেই পেয়ে যাব ওকে। প্রথমে ফিড স্টেবলে গেল বাবা ওয়াগন নিয়ে। বিক্রির দায়িত্ব ছেড়ে দিল আলমাঞ্জোর ওপর। চুপচাপ দাঁড়িয়ে শুনল দোকানিকে ও কিভাবে কি বোঝায়। 10 বছরের এক বিক্রেতার মুখে খড়ের প্রশংসা শুনে হাসলো দোকানি। জিজ্ঞেস করলো, কত চাও? প্রতি বেলের জন্য $2.25, দাম হাঁকলো আলমাঞ্জ। বেশি চাইছ? মাথা নাড়ল দোকানি। এর এত দাম হয় না। কত হলে ঠিক হয়? জিজ্ঞেস করলো আলমাঞ্জ। $2 বেশি 1 পেনিও না, বলল দোকানি। ঠিক আছে, চট করে বলল আলমাঞ্জ, ওই দামেই বেচবো আমি। বাবার দিকে অবাক হয়ে তাকালো দোকানি। তারপর হ্যাটটা পেছনে ঠেলে দিয়ে আলমাঞ্জকে জিজ্ঞেস করলো, তাহলে $2.25 করে চাইলে কেন প্রথমে? $2 করে কিনবেন আপনি? পাল্টা প্রশ্ন করলো আলমাঞ্জ। কিনবো। আমি যদি $2 করে চাইতাম, আপনি $1.75 বেশি বলতেন। হেসে উঠল দোকানি। বাবাকে বলল, আপনার ছেলেটা চালাক আছে। বড় হোক আগে, বলল বাবা। বড় হয়ে কি হয় সেটাই আসল কথা। টাকাগুলো আলমাঞ্জকে গুনে নিতে বলল বাবা। $60 গুনে বুঝে নিল আলমাঞ্জ। এবার মিস্টার কেসের স্টোরে গেল ওরা। এই স্টোরে সব জিনিসের দাম কম বলে সবসময় ভিড়। বাবা এখান থেকেই বাজার করে। মিস্টার কেসের নীতি হচ্ছে লাভ কম নেব, বেচবো বেশি। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলো ওরা। সবার সঙ্গেই মধুর বন্ধুসুলভ ব্যবহার মিস্টার কেসের। ছোট বড়তে কোনো ভেদাভেদ নেই, কারণ সবাই তার কাস্টমার। বাবাও সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু সবাইকে সমান বন্ধু বলে মনে করে না। খানিক পরে পকেট থেকে মানিব্যাগটা বের করে আলমাঞ্জোর হাতে দিল বাবা। বলল, যাও মিস্টার থমসনকে খুঁজে বের করো তুমি। এখানে দেরি হবে মনে হচ্ছে।
তুমি ওদিকটা সেরে আসো, সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে। রাস্তায় ছোট ছেলে আর কেউ নেই, সবাই স্কুলে। অত টাকা পকেটে নিয়ে রাস্তায় হাঁটতে খুব ভালো লাগলো আলমাঞ্জোর। ভাবলো টাকাগুলো ফেরত পেয়ে কত না জানি খুশি হবে মিস্টার থমসন, বারবার ধন্যবাদ জানাবে ওকে। দোকানে দোকানে খুঁজলো, নাপিতের দোকান দেখলো, ব্যাংক দেখলো, নেই। আর একটু এগিয়ে মিস্টার প্যাডকের ওয়াগন শপের সামনে রাস্তার ধারে দেখতে পেল মিস্টার থমসনের গাড়ি। দরজা খুলে দোকানের ভিতরে ঢুকলো আলমাঞ্জো। মিস্টার প্যাডক আর মিস্টার থমসন স্টোভের পাশে দাঁড়িয়ে একটা হিকড়ি কাঠ দেখছেন আর কথা বলছেন। চুপচাপ দাঁড়িয়ে থাকলো আলমাঞ্জো, কারণ বড়দের কথার মাঝখানে কথা বলা বেয়াদবি। স্টোভের কারণে গরম হয়ে রয়েছে ঘরটা, কাঠ, চামড়া আর পেইন্টের সুগন্ধ। স্টোভের ওপাশে দুজন কর্মচারী ওয়াগন তৈরি করছে, আরেকজন চকচকে নতুন একটা কালো বাগির চাকায় লাল দাগ টানছে। রাদা করা কোকড়ানো কাঠের ছিলকা স্তূপ হয়ে রয়েছে একপাশে। কর্মচারীরা শীষ দিচ্ছে, মাপযোগ করে দাগ টানছে কাঠে, রাদা করছে বা করাত দিয়ে কাঠ চিরছে। গোটা পরিবেশটা চমৎকার লাগলো আলমাঞ্জোর। মিস্টার থমসন নতুন একটা ওয়াগন তৈরি করাবেন, তাই দাম দস্তুর করছেন, তর্ক করছেন। কি করে যেন টের পেয়ে গেল আলমাঞ্জো ওয়াগন বিক্রির আগ্রহ রয়েছে বটে, কিন্তু মিস্টার প্যাডক লোকটাকে মোটেও পছন্দ করতে পারছেন না। একটা পেন্সিল দিয়ে খরচগুলো লিখে যোগ দিয়ে দেখালেন, চেষ্টা করছেন মিস্টার থমসনকে সন্তুষ্ট করতে। দেখুন, এর কমে আর পারি না, বলেন মিস্টার প্যাডক। এর নিচে আমার লোকদের বেতন ওঠাতে পারবো না আমি। ওয়াগন দেখলে আপনি সন্তুষ্ট হবেন, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সন্তুষ্ট না হলে না হয় নেবেন না। দেখি, আর কেউ যদি এর কমে না পারে তাহলে হয়তো আমি আপনার কাছেই ফিরে আসব, বললেন মিস্টার থমসন, কণ্ঠস্বরে সন্দেহ আর অবিশ্বাস। বেশ তো, দেখুন বাজার ঘুরে, দামে যদি পোষায় আসবেন। আমি খুব খুশি হব আপনার কাজটা করে দেওয়ার সুযোগ পেলে। কথাটা বলেই আলমাঞ্জোর উপর চোখ পড়ল মিস্টার প্যাডকের। আরে, তুমি এখানে? তোমার ছোট্ট লুসি কেমন আছে? মোটা সোটা দৈত্যের মতো দেখতেই এই ভালো লোকটাকে আলমাঞ্জোর খুব পছন্দ। দেখা হলে শুয়োর ছানাটার কথা জিজ্ঞেস করেন সবসময়। ছোট্ট নেই আর এখন স্যার, বলল আলমাঞ্জো। 150 পাউন্ডের মতো হবে ওর ওজন। ফিরল মিস্টার থমসনের দিকে। আচ্ছা, আপনি কি একটা মানিব্যাগ হারিয়েছেন? কথাটা শোনা মাত্র আঁতকে উঠল মিস্টার থমসন। পাগলের মতো চাপড় মারছে পকেটগুলো, হাত ঢুকাচ্ছেন, খুঁজছেন। হায় হায়, তাই তো, গেল কোথায়? $1500 ছিল ওতে, সর্বনাশ, হারিয়ে গেছে। তুমি কি করে জানলে? এটাই, হাসি মুখে জানতে চাইল আলমাঞ্জো। হ্যাঁ হ্যাঁ, এটাই। কিছু হাতাওনি তো আবার? বলেই ছো মেরে ওর হাত থেকে ছিনিয়ে নিলেন তিনি মানিব্যাগটা। চট করে খুলে ব্যস্ত হাতে গুনতে শুরু করলেন টাকাগুলো। 2 বার গুনে সন্তুষ্ট হলেন, বিরাট একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, ছোড়াটা কিছুই চুরি করেনি দেখছি। রাগে চোখমুখ লাল হয়ে উঠল আলমাঞ্জোর। ভাবল, একটা চড় লাগানো যায় না বদ লোকটার গালে। প্যান্টের পকেট হাতড়ে কয়েকটা পয়সা বের করলেন মিস্টার থমসন। তার থেকে বেছে একটা নিকেল নিয়ে গুজে দিলেন ওর হাতে। ধর ছোড়া, নে, যা, ভাগ এখন। চোখে অন্ধকার দেখছে আলমাঞ্জো, ঘৃণায় রিরি করছে অন্তরটা। কোনোভাবে লোকটাকে আঘাত করবার জন্য ছটফট করছে ওর মন, কিন্তু সামলে নিল। শান্তভাবে পয়সাটা ওর হাতে ফিরিয়ে দিয়ে বলল, ধরুন আপনার মহামূল্যবান নিকেল, আপনিই রাখুন, ফকিরকে দেবেন। মিস্টার থমসনের নিষ্ঠুর চেহারাটা লাল হয়ে উঠল রাগে। একজন কর্মচারী বিদ্রুপের হাসি হেসে উঠতেই আরও রেগে এক পা এগোলেন তিনি আলমাঞ্জোর দিকে, মনে হচ্ছে মারবেন। কিন্তু বাধা দিলেন মিস্টার প্যাডক। অতি নীচ লোক দেখছি আপনি মিস্টার থমসন, একে চোর বলছেন? এমন আচরণ করছেন যেন ও রাস্তার ফকির। কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, হারানো $1500 যে ছেলে ফিরিয়ে এনে দিল, তার সঙ্গে এই হচ্ছে আপনার ব্যবহার? নিকেল ধরিয়ে দিচ্ছেন ওর হাতে। জানেন ওকে, চেনেন ওকে? এক পা পিছিয়ে গেলেন মিস্টার থমসন, কিন্তু বিশাল ধর নিয়ে এগিয়ে এলেন মিস্টার প্যাডক। মস্ত একটা মুঠি তুলে ঝাঁকালেন তার নাকের কাছে। কৃপণের বাচ্চা কৃপণ, রক্তচোষা উকুন কোথাকার! রাগে কাঁপছেন মিস্টার প্যাডক। এত বড় অন্যায় আমার সামনে, আমারই দোকানে! চোখ মুখ পাকিয়ে
ভয়ঙ্কর করে তুললেন তিনি। এর মতো একটা সৎ ভদ্র ভালো ছেলেকে এমন অপমান! এই বেটা, বের কর $100, না $200 দিবি, বের কর এক্ষুনি, নইলে দেখবি তোর কি করি। মিস্টার থমসন কিছু বলবার চেষ্টা করলেন। আলমানজো কিন্তু কে শোনে কার কথা। বিকট এক হুঙ্কার দিয়ে আরো এক পায়ে গেলেন তিনি লোকটার দিকে। 200 দিবি তুই, নাকি দেখবি কি করি? ভয়ে কুকড়ে গেলেন মিস্টার থমসন। জিভ দিয়ে আঙুল ভিজিয়ে নিয়ে ঝটপট গুনে আলাদা করলেন কয়েকটা নোট, এগিয়ে দিলেন আলমানজোর দিকে। আলমানজো বলল, মিস্টার প্যাডক, প্লিজ বেরো, এবার দূর হও এখান থেকে, গেট আউট। চোখের পলকে ছিটকে দরজার কাছে চলে গেলেন মিস্টার থমসন। বাইরে বেরিয়ে দড়াম করে দরজা লাগিয়ে দিলেন। নোটগুলো হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকলো আলমানজো। ঘটনার আকস্মিকতায় এতই উত্তেজিত যে কথা বলতে গিয়ে তোতলানো শুরু করলো। বলল, বাবা ওর টাকা নেওয়াটা পছন্দ করবে না। মিস্টার প্যাডক শার্টের গুটানো হাতা নামিয়ে কোট গায়ে চড়ালেন। চলো, আমি বুঝিয়ে বলবো ওকে, কোথায় উনি? সদাই সেরে প্যাকেটগুলো ওয়াগনে তুলছিল বাবা। আলমানজোকে নিয়ে ঝড়ের বেগে তার সামনে গিয়ে দাঁড়ালেন মিস্টার প্যাডক। খুলে বললেন সব ঘটনা। ওর নাকটা ভেঙে দিতে পারলে খুশি হতাম আমি, বললেন মিস্টার প্যাডক। কিন্তু বুঝলাম তার চেয়েও বেশি ব্যথা পাবেও কিছু টাকা খসে গেলে। তাছাড়া এটা তোমার ছেলের প্রাপ্য। সততার জন্যে কারো কিছু প্রাপ্য হয় বলে আমার মনে হয় না, বলল বাবা। তবে তুমি যেভাবে অসম্মান থেকে আমার ছেলেটাকে রক্ষা করেছ, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ প্যাডক। আমিও বলছি না যে ধন্যবাদের চেয়ে বেশি কিছু ওর প্রাপ্য ছিল, বললেন মিস্টার প্যাডক। কিন্তু ওই ব্যবহার, ওরকম অপমান সে করতে পারে এতটুকু একটা বাচ্চাকে? ভেবে দেখো, উপকারের প্রতিদানে লোকটা যা করছে, তাতে আমি বলবো ক্ষতিপূরণ হিসেবে $200 আলমানজোর প্রাপ্যই হয়। তোমার যুক্তিটা উড়িয়ে দেওয়া যায় না, কিছুক্ষণ চিন্তা করে বলল বাবা। ঠিক আছে বাপ, টাকাগুলো তুমি রাখতে পারো। নোটগুলোর দিকে চাইলো আলমানজো। $200? 4 বছর বয়সী একটা কোল্টের দাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ প্যাডক, বাবা বলল। আমার ছেলের হয়ে তুমি যা করেছ, সেজন্য আমি সত্যিই কৃতজ্ঞ। একজন খদ্দের হারালে। আরে না না, বললেন মিস্টার প্যাডক, ওরকম আটজন খদ্দের হারালে কিছুই এসে যায় না আমার। তা আলমানজো, এত টাকা দিয়ে কি করবে ভাবছ? বাবার দিকে চাইলো আলমানজো। টাকাটা ব্যাংকে রাখা যায় না? ওটাই তো টাকা রাখার জায়গা, বলল বাবা। $200, কম না। তোমার দ্বিগুণ বয়সেও এত টাকা ছিল না আমার। আমারও না, বললেন মিস্টার প্যাডক। বাবার সঙ্গে ব্যাংকে ঢুকলো আলমানজো। উঁচু কাউন্টারের ওপাশে লম্বা টুলে বসা ক্যাশিয়ারের মাথাটা শুধু দেখতে পাচ্ছে ও। কানে গোজা কলমটা হাতে নিল ক্যাশিয়ার। গলা বাড়িয়ে আলমানজোকে দেখে নিয়ে বলল, টাকাগুলো আপনার অ্যাকাউন্টে রাখলে ভালো হতো না স্যার? না, বাবা বলল, টাকাটা ওর নামেই জমা থাক। দুইবার দু জায়গায় নাম সই করতে হলো আলমানজোকে। টাকাগুলো গুনে ডয়ারে রেখে দিল ক্যাশিয়ার। ছোট্ট একটা বইয়ের ওপর আলমানজোর নাম লিখে ভিতরে $200 অঙ্কে লিখে ওর হাতে ধরিয়ে দিল বইটা। বাইরে বেরিয়ে আলমানজো জিজ্ঞেস করলো, টাকাটা তুলতে হলে কি করতে হবে আমাকে? তুমি চাইলে ওরা দিয়ে দিবে, তবে একটা কথা খেয়াল রেখো, যতক্ষণ টাকাগুলো ব্যাংকে থাকবে ততক্ষণ ওগুলো বাড়তে থাকবে। প্রতিটা ডলার 1 বছর পর বেড়ে গিয়ে $1.04 হয়ে যাবে। তার মানে এই $200 ঠিক 1 বছর পর বেড়ে হয়ে যাবে $208। বুঝতে পেরেছ? হ্যাঁ বাবা, বলল আলমানজো। কিন্তু মনে মনে ভাবছে, এখন যে কোনো সময় ইচ্ছে করলেই ও একটা কোল্টের মালিক হতে পারে। নিজে ট্রেনিং দিয়ে ওটাকে মনের মতো করে গড়ে নিতে পারে। সত্যি আজকের দিনটা ওর জীবনের একটা চমৎকার স্মরণীয় দিন। কিন্তু দিনটা ফুরাবার আগে আরো কিছু স্মরণীয় ঘটনা ঘটে গেল। ব্যাংক থেকে বেরিয়েই দেখা গেল মিস্টার প্যাডক অপেক্ষা করছেন ওর জন্য। বাবাকে বললেন, কিছু কথা আছে। বেশ কয়েকদিন ধরে বলবো বলবো করছি, বললেন তিনি। তোমার এই ছেলেটা সম্পর্কে কিছু কথা। অবাক হলো আলমানজো। আচ্ছা, ওকে গাড়ি তৈরির কারবারে দেওয়ার কথা কখনো ভেবে দেখেছ ওয়াইল্ডার? জিজ্ঞেস করলেন মিস্টার প্যাডক। কই না তো, শান্ত কণ্ঠে জবাব দিল বাবা।
কখনো ভাবিনি। কেন? এ নিয়ে একটু ভেবেচিন্তে দেখতে পারো, বলেন মিস্টার প্যাডক। ব্যবসাটা দ্রুত বাড়ছে ওয়াইল্ডার। দেশটা বড় হচ্ছে, লোক বাড়ছে, ক্রমেই চাহিদা বাড়ছে ওয়াগন আর বাগির। মানুষের চলাচল বাড়ছে, আমাদের ওপর খরিদ্দারের চাপ বাড়ছে। একটা বুদ্ধিমান ছেলের জন্য এটা কিন্তু খুব ভালো একটা লাইন। হ্যাঁ, বলল বাবা। আমার তো নিজের কোনো ছেলে নেই, তুমি জানো। তোমার আছে 2 ছেলে, বললেন মিস্টার প্যাডক। কিছুদিনের মধ্যেই তোমার ভাবতে হবে ওকে কোন লাইনে দেয়া যায়। আমার কাছে দিয়ে দাও না, আমি ওকে কাজ শেখাই, ব্যবসা শেখাই। ওর যদি লাইনটা পছন্দ হয়, একসময় এই ব্যবসাটা ওর হবে। 50-60 জন লোক কাজ করবে ওর অধীনে, শহরের একজন গণ্যমান্য ধনী লোক হিসেবে স্বীকৃতি পাবে। প্রস্তাবটা ভেবে দেখার মতো নয়? হ্যাঁ, শান্ত গলায় বলল বাবা। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভেবে দেখার মতো। তোমাকে ধন্যবাদ প্যাডক। বাড়ি ফিরবার পথে আরেকটি কথা বলল না বাবা। আলমাঞ্জু চুপচাপ থাকলো। এত ঘটনা ঘটেছে আজ, যে সব জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে ওর মাথার মধ্যে। অনেকগুলো ছবি ঘুরছে ওর চোখের সামনে। স্পষ্ট দেখতে পাচ্ছে ক্যাশিয়ারের কালিমাখা আঙ্গুল, মিস্টার থমসনের ঠোঁটের 2 কোণা নিচে নামানো সরু মুখটা, মিস্টার প্যাডকের মুঠি পাকানো হাত, ব্যস্ত গরম ওয়াগন কারখানার হাসি খুশি পরিবেশ। ভাবছে মিস্টার প্যাডকের শিক্ষানবিশ হলে ওর আর স্কুলে যেতে হবে না। মিস্টার প্যাডকের কারখানার কাজ ওর খুবই পছন্দ। রাদার ফাঁক গলে বেরিয়ে আসছে চিকন কোঁকড়ানো কাঠের চিল্কা। কি সুন্দর গন্ধ। কাঠের ওপর হাত বুলিয়ে দেখছে লোকগুলো কোথাও অসমান রয়ে গেছে কিনা। চওড়া ব্রাশ দিয়ে রং করা হচ্ছে গাড়িগুলো, চিকন ব্রাশ দিয়ে টানা হচ্ছে সরু সরল রেখা। হিকড়ি বা ওক কাঠ তৈরি সদ্য পেইন্ট করা চকচকে বাগি বা ওয়াগন কর্মচারীদের গর্বের বস্তু। পকেটের শক্ত ছোট্ট ব্যাংক বইটা ছুঁয়ে দেখলো আলমাঞ্জু একবার। স্টার লাইটের মধ্যে একটা কোল্টের চেহারা ভেসে উঠল চোখের সামনে। সরু পা, বড় বড় শান্ত কৌতূহলী চোখ। আহা, স্টার আর ব্রাইটকে যেভাবে শিখিয়েছে, ঠিক তেমনি প্রথম থেকে সবকিছু শিখিয়ে নিতে চায় ও সেই কোল্টটাকে। চুপচাপ বাড়ি ফিরল দুজন, চুপচাপ গোলাঘরের কাজ শেষ করলো। রাতে খেতে বসেও দুজনে চুপচাপ। অস্বস্তি বোধ করছে মা। গল্প করবার চেষ্টা করলো, শহরে কি কি ঘটলো জানবার চেষ্টা করলো, কিন্তু প্রশ্নের জবাব ছাড়া আর কিছু সাড়া পেল না বাবার কাছ থেকে। শেষমেশ সোজা সাফটা প্রশ্ন করলো, জেমস, কি চলছে তোমার মনে, বলো তো? বাবা বলল, আলমাঞ্জুকে মনে ধরেছে, শিক্ষানবিশ হিসেবে নিতে চায় মিস্টার প্যাডক। শুনেই ফাঁত করে জ্বলে উঠল মা। লাল হয়ে উঠল গাল দুটো। কাটা আর ছুরি নামিয়ে রাখলো প্লেটে। আয় হায়, এ আবার কিরকম কথা, বলল মা। যত তাড়াতাড়ি চিন্তাটা মিস্টার প্যাডকের মাথা থেকে বেরিয়ে যায় ততই ভালো। তুমি নিশ্চয়ই 2 কথা শুনিয়ে দিয়েছ। আমি তো বুঝি না, কেন শহরে গিয়ে মানুষকে দোয়াজ করতে চাইবে আলমাঞ্জু? অনেক টাকা কামায় প্যাডক, বলল বাবা। আমার ধারণা আমার চেয়ে অনেক বেশি টাকা জমায় ও ব্যাংকে প্রতি বছর। ওর মনে হয়েছে ছেলেটার জন্য একটা মস্ত একটা সুযোগ। বলেছে ওর সবই একসময় আলমাঞ্জুর হবে। বাহ, বেশ। তেলে বেগুনে জ্বলে উঠল মা। আসলে ঘাবড়ে গেছে। একটা চমৎকার খামার ছেড়ে কেউ শহরে গিয়ে গাড়ি তৈরির ব্যবসা করলে দারুণ উন্নতি করবে, এটা যে ভাবে। আচ্ছা, মিস্টার প্যাডকের টাকাটা আসে কাদের কাছ থেকে? এই আমাদের মতো কৃষকদের কাছ থেকে না? আমাদের পছন্দ মতো ওয়াগন বানাতে না পারলে তার আর করে কমে খেতে হতো না। আমাদের খুশি করেই তো ওর পয়সা। কথাটা সত্যি, বলল বাবা, কিন্তু কোনো কিন্তু নেই এর মধ্যে, জোর দিয়ে বলল মা। এই যে রয়্যাল 2 দিন একাডেমিতে কাটিয়ে এসে জানাচ্ছে স্টোর কিপার হবে, হতে পারে দোকানদারি করে টাকা কামাবে মেলা, কিন্তু তোমার মতো সত্যিকার একজন মানুষ হতে পারবে কোনোদিন? মানুষকে খুশি করতে করতে যাবে জীবনটা, তোয়াজ করতে হবে ওর প্রতিটা খদ্দেরকে। এটা কি একটা জীবন হলো? আলমাঞ্জুর মনে হলো এখনই বুঝি কেঁদে ফেলবে মা। থাক থাক থাক, বলল বাবা, এই নিয়ে মন খারাপ করো না। যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে। আমি আলমাঞ্জুকে এভাবে ভেসে যেতে দেব না, বলল মা। কিছুতেই না। শুনছ কি বলছি? তোমার যেমন লাগছে আমারও ঠিক তেমনই লাগছে, বলল বাবা, কিন্তু সিদ্ধান্তটা আসলে নিতে হবে আলমাঞ্জুকে। ওকে জোর করে এই খামারে ধরে রাখতে পারি আমি?
কিন্তু কতদিন? 21 বছর বয়স পর্যন্ত। কিন্তু ও যদি যেতে চায়, আমরা ধরে রাখলে ওর ক্ষতি হবে। আলমানজো যদি রয়্যালের মতো শহরে যেতে চায়, তাহলে ছোট থাকতে প্যাডকের শিক্ষানবিশ হওয়া ভালো। খেয়ে চলেছে আলমানজো, শুনছে সব, কিন্তু মুখ থামাচ্ছে না। এক ঢোক দুধ খেয়ে নিয়ে কুমড়োর পায়ের দিকে মন দিল। হায় হায়, ও কি সিদ্ধান্ত নেবে? আপত্তি জানালো মা। কি বা বয়স ওর? আরেক কামড় বসালো আলমানজো। অর্ধেকের বেশি গায়েব হয়ে গেল কুমড়োর পিঠে। বড়রা প্রশ্ন না করলে কিছু বলবার উপায় নেই, কিন্তু ও জানে এটুকু বুঝবার বয়স ওর হয়েছে যে ও বাবার মতো হতে চায়, আর কারো মতো নয়। মিস্টার প্যাডককেও শ্রদ্ধা করে, কিন্তু তার মতো হওয়ার কোনো ইচ্ছে ওর নেই। মিস্টার থমসনের মতো নিজ লোককে খুশি করবার চেষ্টা করতে হয় মিস্টার প্যাডককে। তা নইলে একটা ওয়াগন কম বিক্রি হবে। বাবার মতো স্বাধীন আর কে আছে? বাবা যদি কাউকে পছন্দ করে, কেবল তাকেই খুশি করবে, বাধ্য হয়ে ইচ্ছের বিরুদ্ধে কাউকে খুশি করবে না। হঠাৎ খেয়াল করলো বাবা কি যেন বলছে ওকে। ঢোক গিলল। তারপর বলল, হ্যাঁ বাবা। গুরু গম্ভীর দেখাচ্ছে বাবাকে। বলল, প্যাডক তোমাকে শিক্ষানবিশ হিসেবে নিতে চায়, তুমি শুনেছ? হ্যাঁ বাবা। তুমি কি বলো? কিছু বলতে পারল না আলমানজো। ও শুধু জানে বাবা যা বলবে তাই করবে ও। ভালো করে ভেবে দেখো বাপ, বলল বাবা। আমি চাই তুমি নিজেই তোমার মন স্থির করো। প্যাডকের সঙ্গে গেলে সহজ হবে একটা জীবন। এখানকার মতো সব ঋতুতেই বাইরে বেরিয়ে কষ্ট করতে হবে না। প্রচণ্ড ঠান্ডায় আরাম করে শুয়ে থাকতে পারবে নিজের ঘরে। ভাবতে হবে না ঠান্ডায় গরুগুলো জমে যাচ্ছে কিনা। বৃষ্টি হোক আর রোদ হোক, ঝড় হোক আর তুষার পড়ুক, তুমি থাকবে ছাদের নিচে, নিরাপদ। প্রচুর খেতে পাবে, দামি দামি জামা কাপড় পরবে, টাকা জমবে ব্যাংকে। জেমস, আঁতকে উঠল মা। এটাই সত্য, সত্যিকার ছবিটাই তুলে ধরা উচিত, বলল বাবা। কিন্তু এর আবার অন্যদিকেও আছে আলমানজো। শহরে অন্যের উপর নির্ভর করতে হবে তোমাকে বাপ। তুমি যা কিছু পাবে সবই হবে অন্যের দান। কৃষক নির্ভর করে নিজের ওপর, জমির ওপর, আবহাওয়ার ওপর। নিজের খাবার নিজে ফলায় চাষি, নিজের পোশাক তৈরি করে নেয় নিজে, নিজের গাছ কেটে ঘর গরম করে নিজের। হ্যাঁ, পরিশ্রম আছে, তবে নিজের ইচ্ছায় কাজ করবে তুমি, কারো হুকুমে নয়। এখানে তুমি স্বাধীন। ওর দিকে চেয়ে আছে বাবা মা দুজনেই। অস্বস্তি বোধ করছে আলমানজো। ও জানে ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকবার লোক ও নয়। মানুষকে খুশি করে পয়সা কামাবার কোনো ইচ্ছে ওর নেই। এমন জীবন ও কল্পনাও করতে পারে না, যেখানে ঘোড়া গরু প্রান্তর নেই। ঠিক বাবার মতো হতে চায় ও, একদম বাবার মতো, কিন্তু বলতে চায় না সে কথা। সময় নিয়ে ধীরে সুস্থে ভেবে দেখো বাপ, বলল বাবা। কি চাও? মনস্থির করো। বাবা, বলল আলমানজো। বলো বাপ। আমি সত্যি কি চাই বলবো? বলো বাপ। আমি একটা কোল্ট চাই, বলল আলমানজো। আমার নিজের জন্য একটা কোল্ট কিনতে চাইলে তুমি অনুমতি দেবে? $200 নিশ্চয় একটা পাবো। আমি নিজে ট্রেনিং দেব ওটাকে। ধীরে ধীরে ফাঁক হলো বাবার দাড়ি। বোঝা গেল বাবা হাসছে। ন্যাপকিন নামিয়ে রেখে চেয়ারের পেছনে হেলান দিল বাবা। ঝিকমিকে চোখে তাকালো মার দিকে। তারপর আলমানজোর দিকে ফিরে বলল, টাকাটা ব্যাংকে যেমন আছে থাক। সবকিছু আধার হয়ে আসছে বলে মনে হলো আলমানজোর। পর মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল সবকিছু আবার। বাবা বলছে, কোল্ড যদি তোমার এতই পছন্দ, ঠিক আছে, স্টারলাইটকে তুমি নিয়ে যাও। সত্যি বাবা? প্রায় ফুঁপিয়ে উঠল আলমানজো। আমার নিজের? হ্যাঁ বাপ। তুমিই পোষ মানাবে, ট্রেনিং দেবে, চড়বে, চালাবে, যা খুশি। 4 বছর বয়স হলে ওকে বেচতে পারবে, কিংবা নিজের জন্য রেখে দিতে চাইলে পারবে, তোমার যা ইচ্ছে। কাল সকাল থেকে ওকে তুমি ট্রেনিং দেওয়া শুরু করতে পারো।